লাস্ট ডিজিট হচ্ছে অড, মানে বিজোড় সংখ্যা, যেমন 1 3 5 7 এরকম, তারা হচ্ছে এ সেট অ্যান্সার করবেন, ঠিক আছে। আর যাদের আইডি লাস্ট ডিজিট ইভেন নাম্বার, জোড় সংখ্যা, যেমন 2 4 6, তারা হচ্ছে বি সেট অ্যান্সার করবেন, ঠিক আছে। এ সেটে সবার প্রশ্ন সেম হবে, বি সেটের সবার প্রশ্ন সেম হবে, কিন্তু ডেটা ভিন্ন হবে, প্রত্যেকেরই আলাদা আলাদা ডেটা হবে। আমি আপনাদেরকে ডেটা কিভাবে জেনারেট করবেন বা ডেটা কিভাবে ধরবেন সেটা আমি আপনাদেরকে আহ দেখিয়ে দেবো আর কি। তো তারপরে আপনারা সবাই ভিন্ন ভিন্ন ডাটা যার যার মতো করে ধরে অ্যাসাইনমেন্টটা প্রস্তুত করবেন। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের যে ইনস্ট্রাকশনস সেটা, ঠিক আছে। তো এখন অ্যাসাইনমেন্টটা কিভাবে করব আমরা একটু আহ, দেখে নিচ্ছি। যে আমরা এসপিএসএস এর সফটওয়্যারটা যদি আমরা ওপেন করি, তাহলে এরকম একটা গ্রিড শিট দেখা যাবে, ঠিক আছে। এরকম একটা গ্রিড শিট দেখা যাবে, অনেকটা এক্সেল এর মতো। তো এই গ্রিড শিটে দুইটা ভিউ থাকবে, আপনারা নিচের দিকে বাম পাশে যদি খেয়াল করেন, একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ আর একটা হচ্ছে ঠিক আছে। তো ভেরিয়েবল ভিউ এবং ডেটা, স্যার আপনার কত স্পষ্ট আসে না। দুইটা বিষয় থাকবে। মেবি সমস্যা স্যার আপনার। আচ্ছা, ইয়াটা কি শেয়ার কি আছে, স্ক্রিন শেয়ারটা কি আছে? জি না স্যার। আচ্ছা, নেটে সমস্যা হয়েছিল মনে হয়। স্যার আপনার কথা কিছুই বুঝিনি স্যার আগে। এখন আসছে। স্যার আবার রিপিট করলে স্যার ভালো হয়। আমি তো কিছু বলি নাই। আচ্ছা, তো আমরা এসপিএসএস এর এসপিএসএস সফটওয়্যারটা যদি ওপেন করি, তাহলে এখানে দুইটা ভিউ থাকবে, একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ এবং ডেটা ভিউ। ভেরিয়েবল ভিউয়ে আমরা যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করব, সেই ভেরিয়েবল গুলো ইনপুট দিতে হবে। আর ডেটা ভিউয়ে আমাদের যে ডেটা গুলো থাকবে, ভেরিয়েবলের ভ্যালু গুলো থাকবে, সেগুলো আমাদেরকে ইনপুট দিতে হবে। তো এই সফটওয়্যার দিয়ে আসলে অনেক কাজ করা যায়। তো আমরা যে অল্প আহ, মানে স্মল স্কেলে যে জিনিসগুলা করব, যা সেগুলা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এখন আমি, ধরেন আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার। একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার। তো এই ইনকাম এক্সপেন্ডিচার ভেরিয়েবল দুটো আমি এই সফটওয়্যার ইনপুট দিতে চাই, এবং তার কিছু ভ্যালু আমি এখান থেকে অ্যাসাইন করতে চাই। ধরেন সিলেট রিজিয়নে 10টা বা 15টা হাউস হোল্ডের কাছ থেকে ডেটা কালেকশন করা হয়েছে তাদের ইনকাম এবং এক্সপেন্ডিচারের উপর। তো সেই ডেটাগুলো আমি এখানে ইনপুট দিতে চাই। তো ডেটা ইনপুট দেওয়ার আগে আমাদেরকে ভেরিয়েবল ইনপুট দিতে হবে, অর্থাৎ ভেরিয়েবলের নামগুলো এখানে আমাদেরকে ইনপুট দিতে হবে। তো এখানে দেখবেন এই যে নেম নেম নামে একটা কলাম আছে, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। তো আমরা প্রথম ভেরিয়েবলটাকে ভি অন ধরবো। হ্যাঁ, আপনি অন্য কিছু ধরতে পারেন। প্রথম ভেরিয়েবলটাকে আমরা ভিয়ন ধরবো এবং এটা টাইপ হবে নিউমেরিক্যাল। এই সেলটা যদি আপনি দেখেন, এখানে নিউমেরিক অটোমেটিক্যালি চলে আসছে। আপনি যদি এই ডান পাশের বক্সটাতে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এখানে ভেরিয়েবলের অনেক টাইপ আছে, ঠিক আছে। তো আমরা নিউমেরিক্যাল ভেরিয়েবল
নিয়ে কথা বলবো। আমাদের ইনকাম যেহেতু নিউমেরিক্যাল ভেরিয়েবল, সেই জন্য আমরা ইনকাম নিয়ে নিউমেরিক্যাল অপশনটা নিয়ে কথা বলবো আর কি, বা আমাদের নিউমেরিক্যাল থাকবে। আর ওয়াইড হচ্ছে আপনার ইনকামটা কয় ডিজিটেড। এখানে বাই ডিফল্ট 8 ডিজিট দেওয়া আছে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারেন। আপনি যদি এই সেলে ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা আপার এরো এবং লোয়ার এরো আছে। তো আপার এরোতে ক্লিক করলে আপনার এটা বাড়বে, আর লোয়ার এরোতে ক্লিক করলে কমবে। তো বাই ডিফল্ট আছে, আমরা ডিফল্টে 8 আছে, আমাদের 8ই থাকবে। আর ডেসিমাল আমাদের অনেক সময় ডেসিমাল ভ্যালু থাকে, পয়েন্টের পর আমাদের ডেসিমাল ভ্যালু থাকে 2 ডিজিট বা 3 ডিজিট। আপনি যেটা চান সেটা এখানে আহ ইয়া করে দেবেন আর কি। তো আমরা ধরবো যে ইনকাম গুলার মধ্যে কোনো ডেসিমাল ভ্যালু নাই, যেন এটাকে 0 করে দেবো। আর লেভেল হচ্ছে আপনার ভেরিয়েবলটার সম্পূর্ণ পরিচয়। ভি1 দ্বারা আপনি ধরেন আপনার যখন 50টা ভেরিয়েবল থাকবে তখন কোনটাতে কি ছিল আপনি বুঝবেন না, এই জন্য লেভেলে আপনাকে ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিতে হবে। আমরা ওখানে বলবো যে ইনকাম, অথবা আপনি লিখতে পারেন ইনকাম অফ হাউস হোল্ড হেড বা ইনকাম অফ রেসপন্ডেন্ট। ঠিক আছে, যেটা খুশি আপনি এটাকে লিখতে পারেন। অর্থাৎ ভেরিয়েবলের একটা পূর্ণ পরিচয়। আপনি যখন আউটপুট গুলা বের করবেন তখন কিন্তু এই ইনকাম শব্দটা এখানে দেখাবে। আর ভ্যালু আমাদের নিউমেরিক্যাল ভ্যালু হওয়ার কারণে ইনকামের আলাদা কোনো ভ্যালু আপনাদের এখানে দেওয়ার প্রয়োজন নাই। এই বক্সটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এরকম ডায়ালগ বক্স আসছে, তাই না? তো এই ডায়ালগ বক্সে আমার যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হবে, যেমন জেন্ডার যদি হয় মেল এবং ফিমেল, তাহলে মেলের জন্য 1, আর লেভেলে হচ্ছে মেল লিখবো, আর ফিমেলের জন্য ভ্যালু 2 দিব, এবং লেভেলে ফিমেল লিখবো। তারপরে অ্যাড দিলে ওকে দিলে ভ্যালুগুলা অ্যাসাইন হয়ে যাবে। আমরা এরকম ভ্যালু নিয়ে কাজ করবো না, যেহেতু আমাদের ইনকামের ভ্যালু আমরা ফিল্ড থেকেই পাবো বা আমাদের কোশ্চেনিয়ারে থাকবে, এই জন্য আমরা আলাদা কোনো ভ্যালু দেওয়ার প্রয়োজন নেই। আমাদের কোনো মিসিং ভ্যালু থাকবে না, কলামেরও প্রয়োজন নেই। অর্থাৎ ভেরিয়েবল দিয়ে গিয়ে দেখবেন যে আপনার ভেরিয়েবল গুলার ওয়েট কতটুকু, সেটা হচ্ছে কলাম। অ্যালাইনমেন্ট হচ্ছে যে আপনার ভেরিয়েবল গুলো কোন সাইডে থাকবে, ডান দিকে এই সেলের কলামের ডান পাশে, বাম পাশে, না মাঝখানে। তো সাধারণত নিউমেরিক্যাল ভ্যালু গুলা ডান দিকে থাকে, আর যেগুলো হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল সেগুলো হচ্ছে বাম দিকে থাকে। আপনি এটা চাইলে কাস্টমাইজও করতে পারেন। এখন মেজারটা আমাকে দিতে হবে। যেমন মেজার, এখানে 3 ধরনের মেজারমেন্ট স্কেল আছে। একটা হচ্ছে স্কেল, অর্ডিনাল এবং নমিনাল। তো যে সকল ভেরিয়েবল নিউমেরিক্যাল তাদেরকে স্কেলে মেজার করা হবে, হোক সেটা ডিসক্রিট অথবা কন্টিনিউয়াস। আর যে সকল ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল তাদের হয় নমিনাল অথবা অর্ডিনাল। তো যদি এখানে অর্ডারিংটা গুরুত্বপূর্ণ হয় তাহলে অর্ডিনাল, আর যদি অর্ডারিংটা গুরুত্বপূর্ণ না হয় তাহলে হচ্ছে নমিনাল। যেমন ক্লাস পজিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস। এখানে তারপরে হচ্ছে আপনার যেমন পেইন ইন্টেন্সিটি, ব্যাক পেইনের বা নেক পেইন যেটাই বলেন, মাইল্ড, মডারেট, হাই। এই যে অর্ডারিংটা যে করা হচ্ছে, এগুলা কিন্তু প্রত্যেকটা অর্ডারের একটা অর্ডারের চেয়ে আরেকটার ইন্টেন্সিটি বেশি, এই জন্য এখানে অর্ডিনাল স্কেলে মেজার করা হবে এই ভেরিয়েবল গুলো। আর যেখানে অর্ডারিংটা গুরুত্বপূর্ণ না, যেমন জেন্ডার, মেল ফিমেল, এখানে অর্ডারিং এর কোনো বিষয় নেই। তারপর রিলিজিয়ন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে অর্ডারিংটা গুরুত্বপূর্ণ না, সেটাকে আমরা নমিনাল স্কেলে মেজার করব। যেহেতু আমাদের ইনকাম নিউমেরিক্যাল, এই জন্য আমাদের স্কেলই থাকবে। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা 2 নাম্বার ভেরিয়েবলটা এক্সপেন্ডিচার ইনপুট দেব, এটাকে নাম দেব ভি। এটাও নিউমেরিক হবে, ওয়েট হচ্ছে 8 হবে। আমাদের ডেসিমাল আমরা ধরে নেব, আমাদের কোনো ডেসিমাল ভ্যালু নাই। আর এখানে লেভেলে গিয়ে আমরা এটাকে এক্সপেন্ডিচার লিখবো। এরপর আমরা আহ আর কি, আর তো কোনো ইয়ে নাই। স্কেল, হ্যাঁ এটা হচ্ছে স্কেল হবে, যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু। আমাদের ভ্যালু ইয়া ইনপুট দেওয়া শেষ হয়ে গেল, ভেরিয়েবল ইনপুট দেওয়া হয়ে গেল। আমরা এখন ডেটা ভিউয়ে যাব। ডেটা ভিউয়ে গেলে আপনি দেখবেন যে এই যে 2টা ভেরিয়েবল আমরা দিয়েছিলাম সেটা কলাম ওয়াইজ এসেছে, তাই না? আপনার আরো যত ভেরিয়েবল আছে সেগুলো আপনারা চাইলে ইনপুট দিতে পারেন। আমরা দুটো নিয়ে কাজ করব, এই জন্য আমরা দুটো ভেরিয়েবল এখানে দেখিয়েছি। তো ডান দিকে বলা কলাম গুলোকে বলা হয় ভেরিয়েবল, আর এই হরাইজন্টাল যেটা 1 2 3 4 এগুলোকে বলা হয় কেস, অর্থাৎ কতগুলো রেসপন্ডেন্টস। ধরেন আপনি 20টা রেসপন্ডেন্টস বা হাউস হোল্ড হেড নিয়েছেন, তো প্রথম যে হাউস হোল্ড হেড
তাকে আপনি জিজ্ঞেস করেছেন যে আপনার ইনকাম কত, সে বলেছে 30,000 টাকা, কোশ্চেনিয়ারে এটা আছে, এবং সে বলেছে যে তার এক্সপেন্ডিচার কত। আপনি বলেছেন যে আপনার এক্সপেন্ডিচার কত, সে বলেছে হচ্ছে 25,000 টাকা, 5,000 টাকা সে সেভ করে। একইভাবে দ্বিতীয় রেসপন্ডেন্টস কে বা হাউস হোল্ড হেড কে আপনি বলেছেন, সে বলেছে তার ইনকাম হচ্ছে 45,000 এবং তার ইনকাম হচ্ছে 45 এবং তার এক্সপেন্ডিচার হচ্ছে 38,000 টাকা। আচ্ছা, এরকম আর কি। তো যতগুলো ইচ্ছা আপনি এখানে ইনপুট দিতে পারেন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এক্সপেন্ডিচার কিন্তু অলওয়েজ স্মলার দেন ইনকাম, তাই না? এই ভেরিয়েবল ধরার সময় আপনারা খেয়াল রাখবেন যে এক্সপেন্ডিচার, ইনকাম সবসময় এক্সপেন্ডিচারের চেয়ে বড় হবে, আর এক্সপেন্ডিচার সবসময় ইনকামের চেয়ে ছোট হবে, ঠিক আছে? তো এই ভেরিয়েবল গুলো ধরার সময় আপনারা একটু খেয়াল করবেন। তো এইভাবে আপনার যত খুশি আপনি ইনপুট দিতে পারেন। তো আমি কিছু ভ্যালু আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তো সেই ভ্যালু গুলো আমি একটু কপি করে এখানে পেস্ট করতে যাচ্ছি, তাহলে আপনাদের সময় কম লাগবে, ঠিক আছে? কপি দেন পেস্ট, কন্ট্রোল ভি। হ্যাঁ, আমাদের এখানে 12টা ভ্যালু ইয়া হয়েছে আর কি, 12টা ভ্যালু আমাদের হয়েছে। তো আপনি চাইলে যত খুশি আর ইনপুট দিতে পারেন। তো এই হচ্ছে আমাদের ডেটা ভিউ, ঠিক আছে? অর্থাৎ ডাটা গুলো কিভাবে আপনারা ইনপুট দিবেন সেই বিষয়টা আমরা দেখালাম। তো আমরা ভেরিয়েবল ভিউ, ডেটা ভিউ শেষ করলাম, এখন আমরা অ্যানালাইজে যাব, ঠিক আছে? তো প্রথমে আমরা এই যে দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটা ভেরিয়েবলের মিন, মিডিয়ান, মোড, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এরপর স্কিউনেস, কার্টোসিস, এই জিনিসগুলো আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এভারেজ ইনকাম কত, এভারেজ এক্সপেন্ডিচার কত, এটার ভেরিয়েন্স কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, সেটা। এর জন্য আমরা এই যে অ্যানালাইজ অপশন যাবে, এগুলোকে বলা হয় মেনু বার। মেনু বারে অনেকগুলো মেনু আছে, হ্যাঁ? এক এক মেনুর এক এক কাজ। একটা হচ্ছে ডাটা ট্রান্সফর্ম, অ্যানালাইজ। এই মেনুগুলো বেশি এডিট হয়, ঠিক আছে, বেশি ইউজ হয়। তো আমরা অ্যানালাইজে যাব, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে গিয়ে দুইটা অপশন আছে, ফ্রিকুয়েন্সি বা ডেসক্রিপটিভ। তো আমরা এখান থেকে ফ্রিকুয়েন্সিতে যাব, গিয়ে ক্লিক করলে আমাদের একটা ডায়লগ বক্স চলে আসছে, এই যে একটা ডায়লগ বক্স ফ্রিকুয়েন্সির। তো এখানে আমরা একটু ক্লিক করতে চাই, দেখেন এই যে ক্লিক করব, ক্লিক করলে আমার দুইটা ভেরিয়েবল সিলেক্ট হয়ে গেল। এটা সিলেক্ট করার নিয়ম হচ্ছে আপনি কন্ট্রোল চেপে রেখে এখানে মাউস দিয়ে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন একসাথে, অথবা দুইটা আলাদা আলাদা করেও এভাবে ক্লিক করে এই বক্সের মধ্যে, ভেরিয়েবল বক্সে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে ডিসপ্লে ফ্রিকুয়েন্সি টেবিল, আমরা ফ্রিকুয়েন্সি দেখি যখন আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয়, আর যখন নিউমেরিক্যাল ভ্যালু হয় তখন আমরা সাধারণত ফ্রিকুয়েন্সি দেখি না। আপনি চাইলে এটা দেখতে পারেন, ঠিক আছে? এটা বাই ডিফল্টে টিক করে দেওয়া থাকে, এটা আনটিক করে দিবেন। এই যে স্ট্যাটিস্টিক্স অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে দেখবেন যে অনেক মেজার চলে আসছে, সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার গুলো যেমন মিন, মিডিয়ান, মোড সবই চলে আসছে, তাই না? সাম, এগুলো আমরা টিক করে দেব, সবে আনটিক ছিল। আর ডিসপারশনের মেজারের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম, ভেরিয়েন্স, রেঞ্জ, স্ট্যান্ডার্ড এরর, আরো অনেক কিছু আপনি পাবেন। যে স্কিউনেস, কার্টোসিস, এগুলো আপনাদের পড়িয়েছি, সবই আপনারা টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে দেন কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আমরা চার্টে যাব। চার্টে গিয়ে এখানে একটা দেখবেন যে অনেকগুলো চার্ট আছে, আপনারা দুইটা ভেরিয়েবল দিয়ে অনেকগুলো পাই চার্ট, বার চার্ট, হিস্টোগ্রাম ড্র করতে পারেন। তো আমরা আসলে দেখতে চাচ্ছি যে এই যে দুইটা ভেরিয়েবল যে আছে, এরা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, অর্থাৎ এদের শেপটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো কিনা, বা এখানে কোনো স্কিউনেস আছে কিনা। নর্মালের মতো যদি হয় তাহলে স্কিউনেস, কার্টোসিস নাই, আর যদি না হয় তাহলে স্কিউনেস, কার্টোসিস আছে। তো এই জিনিসটা আমরা একটু দেখতে চাচ্ছি। যদিও স্কিউনেস, কার্টোসিস ওটা আমরা অপশনে দিয়েছি, তো গ্রাফিক্যালি কিভাবে এগুলোকে আমরা বের করব সেটা একটু দেখবো। এর জন্য আমরা হিস্টোগ্রামে যাব। হিস্টোগ্রাম, শো নর্মাল কার্ভ অন হিস্টোগ্রাম, মানে হিস্টোগ্রামের উপর একটা নর্মাল কার্ভ দিবে, সেটা থেকে আমরা বুঝবো যে আসলে ডেটাটা ডিস্ট্রিবিউশনটা কেমন। দেন কন্টিনিউ, দেন ওকে, আমাদের রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, ওকে, রেজাল্ট চলে আসছে। এটা দেখা যাবে না, আমি একটু এটা
স্টপ করে আবার শেয়ার দিচ্ছি, তাহলে দেখতে পাবেন আপনারা। দেখেন এখানে রেজাল্টের বা আউটপুট গুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি স্যার, দেখতে যাচ্ছি। জি স্যার। আমি বলি যে অ্যাসাইনমেন্ট গুলো সবই আপনার টাইপিং হবে। আহ, এই যে এই আউটপুট গুলো আসছে, আপনাদেরকে হয়তো এটাই প্রশ্নে থাকবে যে দুইটা ভেরিয়েবল ধরেন এবং তাদের এই মেজার গুলো দেখান, এটা বের করে আপনাকে দিতে হবে। তো এখন এই যে আউটপুট গুলা, এগুলোকে আপনি যদি মাউস রেখে রাইট ক্লিক করেন তাহলে এটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন বিভিন্ন ফাইল হিসেবে, পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল হিসেবে। তো এটা সাধারণত আমরা কমন প্র্যাকটিস না, আমরা সাধারণত কপি করি, এটাও করি না, কপিও করি না, আসলে কি করি, আমরা এরকম একটা টেবিল তৈরি করি। দেখবেন যে এখানে অনেক কিছুই আছে, এন ভ্যালিড মিসিং টিসিং অনেক কিছু আছে, তাই না? তো আমরা যখন আহ, এটাকে থিসিস আকারে বা রিপোর্ট আকারে প্রকাশ করি, তখন এটাকে আমরা ওয়ার্ডে একটা টেবিল বানাই এরকম করে। বাম দিকে সবগুলো মেজার থাকে, প্যারামিটার থাকে, আর ডান দিকে হচ্ছে আপনার ভেরিয়েবল গুলো থাকে। অথবা আপনি বাম দিকে ভেরিয়েবল দিতে পারেন, ডান দিকে প্যারামিটার গুলো দিতে পারেন। দিয়ে আমরা একটা ওয়ার্ডে টেবিল তৈরি করে এই ভ্যালুগুলা বসাই, এটা হচ্ছে প্রপার ওয়ে। তো আপনারাও এই সরাসরি এই আউটপুটটা কপি না করে একটা টেবিল বানাবেন, যেখানে যে জিনিসগুলা প্রশ্নে চাওয়া থাকবে ওই জিনিসগুলা যেন থাকে। ঠিক আছে? হ্যাঁ, যেমন মিন কত, এভারেজ ইনকাম হচ্ছে 30,083 টাকা, এভারেজ এক্সপেন্ডিচার হচ্ছে 24,583। এখানে সবগুলো মেজারই বের করা আছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা কিন্তু চাওয়া হবে, ব্যাখ্যা না লিখতে পারলে আপনার কিন্তু মার্কস কাটা যাবে। যেমন এভারেজ ইনকাম 30,083 টাকা দ্বারা বোঝায় যে এখানে যে আপনার 12 জন হাউস হোল্ড হেড আছে, তাদের অধিকাংশের ইনকাম হচ্ছে 30,083 টাকা বা তার কাছাকাছি। ঠিক আছে? এই ব্যাখ্যাগুলো আমি ক্লাসে আপনাদের বলেছি, এই ব্যাখ্যাগুলো আপনারা দিবেন। এরপরে এই যে ইনকামের একটা বার ডায়াগ্রাম আসছে, এর উপর একটা নর্মাল কার্ভ আসছে, এক্সপেন্ডিচারের সেম জিনিস আসছে। তো এখানে গ্রাফ তো আর কিছু করার নাই, গ্রাফটা আপনারা কপি করে নিয়ে যাবেন। ঠিক আছে? তো এটা আসলে নতুন করে করার কিছু নাই, এটাকে আপনি চাইলে এডিটও করতে পারেন। এটাকে যদি রাইট ক্লিক ডাবল ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আসবে, চার্ট এডিটর। এই চার্ট এডিটরে গিয়ে আপনি এখানে এডিট করতে পারেন, দেখবেন যে এখানে মেনু বার অনেক কিছু আছে। ঠিক আছে? তো সেটা আমরা যাব না, আপনারা পরে দেখে নিন। তো এটা কপি করে দেখেন, এই যে এটা মোটামুটি আমরা নর্মালি ডিস্ট্রিবিউটেড বলতে পারি ইনকামটা। এই যে নর্মাল কার্ভ, বেল শেপ কার্ভ, যেটা এর মধ্যে যদি অধিকাংশ বা যত বেশি ইয়াগুলা থাকবে, বারগুলো থাকবে, আমরা তত ধরে নেব যে ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? আর এটা একটু স্কিউড হয়ে গেছে, এক্সপেন্ডিচারটা একটু স্কিউড হয়ে গেছে। এই মাঝখান থেকে যদি আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, তারপরে তাহলে ডান দিকে আপনার একটু বেশি সরে গেছে আর বাম দিকে কম। তার মানে এটা হচ্ছে স্কিউড টু দ্য রাইট, অর্থাৎ এখানে আপনার মিনের চেয়ে বড় বড় ভ্যালু গুলা বেশি আছে। ঠিক আছে? তো যা হোক, এই হচ্ছে একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর যে বিষয়, সেটা এখানে কিন্তু আমরা অনেকগুলো জিনিস শিখলাম। সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার গুলো শিখলাম, ডিসপারশনের মেজার গুলো শিখলাম, আর এটা শেপ ক্যারেক্টারিস্টিক্স, স্কিউনেস কার্টোসিসটা শিখলাম। এখন আমরা আবার ওই আমাদের এসপিএসএস যে ডেটাটা আছে, সেই ডেটা ওই ফাইলটাতে যাব, গিয়ে আরো কিছু মেজার আমরা বের করবো আর কি। তো এখন আমরা দেখতে চাচ্ছি যে আমাদের এই যে দুইটা ভেরিয়েবল আছে, ইনকাম এবং এক্সপেন্ডিচার, এদের মধ্যে আদৌ কোনো কোরিলেশন আছে কিনা। কোরিলেশন আপনাদের পড়িয়েছি, তারপরে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস করব, আমাদের শেষ হয়ে যাবে। তো কোরিলেশন অ্যানালাইসিস করার জন্য আমরা আগের মতোই আমাদের মেনু বারে যাব, এখানে মেনু বারে গিয়ে অ্যানালাইজ অপশনটাতে আমরা ক্লিক করব। মেনু বারে গিয়ে আমরা অ্যানালাইজ অপশনটাতে ক্লিক করব, দেখবেন যে কোরিলেশন নামে একটা অপশন আছে। এই যে এখানে বাইভেরিয়েট, পার্শিয়াল, ডিসটেন্স অনেক কিছু আছে। আমরা বাইভেরিয়েট অপশনটাতে ক্লিক করব, কারণ আমাদের ভেরিয়েবল হচ্ছে দুটা। এরকম একটা ডায়ালগ বক্স আসবে, এই বক্সের মধ্যে আমরা আবার দুইটা ভেরিয়েবল আগের মতোই দিয়ে দেব। ঠিক আছে? হ্যাঁ, প্রথমে ইনকাম দিলাম, এরপরে এক্সপেন্ডিচার দিয়ে দেব। এখানে দেখেন যে কোরিলেশন কোএফিসিয়েন্টস নামে একটা
বিষয় আছে, এখানে পিয়ারসনটা বাই ডিফল্টে টিক দেওয়া থাকে, আর কেন্ডালটাও আর স্পিয়ারম্যান এগুলো হচ্ছে আনটিক। তো আমরা স্পিয়ারম্যানটা টিক করে দেব। এটা হচ্ছে আপনার র্যাঙ্ক কোরিলেশন, যেটা আমরা আপনাদের ক্লাসে পড়িয়েছিলাম। আর পিয়ারসন হচ্ছে কার্ল পিয়ারসনের যে ফর্মুলা আর এর ওইটা। তো এখানে আরেকটা জিনিস আছে যে টেস্ট অফ সিগনিফিকেন্স, অর্থাৎ পিয়ারসন বা স্পিয়ারম্যান এরা জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু দিবে -1 টু +1 এর মধ্যে। হ্যাঁ, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এদের মধ্যে রিলেশনশিপটা কেমন। বাট এই রিলেশনশিপটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স কিনা সেইটার টেস্টের জন্য আমরা টু টেইল অর অন টেইল টেস্ট করতে পারি, ঠিক আছে? তো সেটাও এখানে দিয়ে দেয়। এটা আসলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর বিষয়, আপনাদের সিলেবাসে এগুলো নাই। তারপর আমি টিক দিয়ে দিলাম, বা এটা টিক দেওয়াই থাকে। তো আমরা এখন ওকে দিব, আমাদের আউটপুট গুলো চলে আসবে। আউটপুট চলে আসছে, আমি শেয়ার দিচ্ছি। দেখেন, এখানে দুইটা বক্স আসছে, একটা হচ্ছে কোরিলেশন আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক কোরিলেশন। টাও এবং স্পিয়ারম্যান এগুলো হচ্ছে নন নন প্যারামেট্রিক। দেখেন এখানে কলাম ওয়াইজ দুইটা ভেরিয়েবল আছে, ইনকাম এক্সপেন্ডিচার, আর রো ওয়াইজ দুইটা ভেরিয়েবল আছে, ইনকাম এক্সপেন্ডিচার। এখানে অন দ্বারা কি মিন করে? অন মিনিং হচ্ছে যে ইনকামের সাথে ইনকামের কোরিলেশন, এটা অলওয়েজ অন হবে। এটা সেম ভেরিয়েবল। আমরা দেখতে চাচ্ছি যে ইনকামের সাথে এক্সপেন্ডিচারের কত, 0.992, that is there is high degree of positive correlation between income and expenditure. এটা হচ্ছে আপনার কোরিলেশন ম্যাট্রিক্স। এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো সেম থাকে আর উপরের এবং নিচের এলিমেন্ট গুলো সেম থাকে। তো এই যে 0.992, এটা হচ্ছে এক্সপেন্ডিচারের সাথে ইনকামের কোরিলেশন। এক্সপেন্ডিচারের সাথে ইনকাম বা ইনকামের সাথে এক্সপেন্ডিচার একই, ঠিক আছে? তো এই হচ্ছে আমরা নন প্যারামেট্রিক প্যারামেট্রিক বা পিয়ারসনের কোরিলেশন বের করলাম, অর্থাৎ আর এর ফর্মুলা দিয়ে এটা বের করা হয়েছে আর কি। এই যে সিগনিফিকেন্স টু টেইল এর একটা ভ্যালু আছে 0.000, এটাকে বলা হয় পি ভ্যালু, অর্থাৎ প্রবাবিলিটি অফ রিজেক্টিং নাল ট্রু নাল হাইপোথিসিস, এটাকে বলা হয় পি ভ্যালু। এটা যদি 0.05 এর চেয়ে ছোট হয়, এটাকে বলা হয় সিগনিফিকেন্স লেভেল বা প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। নাল হাইপোথিসিস টুটাকে রিজেক্ট করে দেওয়া হলো, এটাকে বলা হয় টাইপ 1 এরর, ঠিক আছে? একজন আসামি নির্দোষ, তাকে শাস্তি দেওয়া হলো, তাকে মুক্তি দিতে হবে, বাট শাস্তি দেওয়া হলো, এটা হচ্ছে টাইপ 1 এরর, ঠিক আছে? তো এই এরর করার সম্ভাবনা, এটাকে বলা হয় লেভেল অফ সিগনিফিকেন্স। তো এখানে এত কিছুর দরকার নাই। এই ভ্যালুটা যদি 0.05 এর চেয়ে ছোট হয়, তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড, অর্থাৎ এরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। আর যদি এটা 0.05 এর চেয়ে বড় হয়, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড, অর্থাৎ এরা স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিকেন্ট, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, যেহেতু আমাদের ভ্যালুটা 0.05 এর চেয়ে ছোট আসছে, এজন্য এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এরপর আমরা র্যাঙ্ক কোরিলেশনে যাই, নন প্যারামেট্রিক যেটা। এটা হচ্ছে একটু কম আসছে, 0.991, প্রায় কাছাকাছি। অর্থাৎ স্পিয়ারম্যান রো, অর্থাৎ ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে, ইনকাম এবং এক্সপেন্ডিচারের র্যাঙ্কের মধ্যে হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন, ঠিক আছে? তো এটাও আমরা এখান থেকে দেখলাম। তো এটা একটু দেখে নিয়েন। আচ্ছা, এখন আমরা আর আমাদের লাস্ট যে অপশনটা আছে সেটাতে যাব। তো এর জন্য আমাকে একটু লিখতে হবে আর কি, রিগ্রেশন অ্যানালাইসিস করব। রিগ্রেশন অ্যানালাইসিসটা হবে আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ শেয়ার দিছি আপনাদের, দেখেন। এই ব্ল্যাঙ্ক পেজে আমি মডেলটা লিখবো। আমাদের এখানে হচ্ছে এক্সপেন্ডিচার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু ইনকাম প্লাস এরর। এটা হচ্ছে রিগ্রেশন মডেল, ঠিক আছে? এখন এক্সপেন্ডিচারকে আমরা ওয়াই বলবো, আর এ প্লাস বি, ইনকামকে এক্স বলবো প্লাস এরর। এখন এই মডেল থেকে আমরা এ আর বি মান বের করতে চাই, ঠিক আছে? তো বিটা আমাকে বলবে যে এক্সপেন্ডিচারের উপর ইনকামের ইফেক্ট কত, ঠিক আছে? আর
মডেলটা ঠিক আছে কিনা এর জন্য আমরা আর স্কোয়ার নামে একটা ভ্যালু বের করব। এই দুইটা জিনিস আপনারা একটু জেনে রাখবেন। আপনার প্রশ্ন থাকবে যে ফিট রিগ্রেশন ইকুয়েশন অফ এক্সপেন্ডিচার অন ইনকাম and hence interpret the result, interpret the regression coefficient বা R square যেটাই বলুক, সেটা আপনারা ব্যাখ্যা করবেন। তো এটা কিভাবে ব্যাখ্যা করবেন আমি একটু আপনাদের দেখা দিচ্ছি। আগে আমি বের করি, তারপরে আগের মতোই আমরা অ্যানালাইজ অপশনে যাব। খেয়াল করেন স্ক্রিনটা শেয়ার হয়েছে। আচ্ছা, অ্যানালাইজ অপশনে যাব, যাওয়ার পরে রিগ্রেশন নামে একটা অপশন আছে, এই যে রিগ্রেশন, অ্যানালাইজ রিগ্রেশন দেন লিনিয়ার, অ্যানালাইজ রিগ্রেশন লিনিয়ার। আচ্ছা, এখানে ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, কে বলতে পারে? এক্সপেন্ডিচার। আচ্ছা, এক্সপেন্ডিচার, হ্যাঁ, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওখানে আমরা এক্সপেন্ডিচারটা দিয়ে দেব, আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এখানে ইনকাম দিয়ে দেব। আর কিছু প্রয়োজন নেই। এখানে আমরা স্ট্যাটিস্টিক্সে যাব। স্ট্যাটিস্টিক্সে গিয়ে এখানে এস্টিমেটস, মডেল ফিট, ঠিক আছে, এগুলা ডিফল্টে দিয়ে দেওয়াই আছে। আপনি কনফিডেন্স ইন্টারভেল চাইলে বের করতে পারেন প্যারামিটারের, আর কিছু দরকার নেই। এরপর হচ্ছে প্লট, ঠিক আছে। এখানে হিস্টোগ্রাম আর নর্মাল প্রবাবিলিটি প্লট, এই দুইটা জিনিস আমি একটু টিক করে দিলাম, দেন ওকে দিয়ে দেব। হ্যাঁ, আউটপুট চলে আসছে আমাদের। আমি শেয়ার দিচ্ছি। দেখেন আউটপুট গুলো দেখা যাচ্ছে, এই যেটা এখান থেকে জাস্ট আর স্কোয়ারের মানটা আপনি একটু খেয়াল রাখবেন যে 0.984, এটা একটু আপনারা মনে রাখবেন। আর স্কোয়ারের মান 0.984। মডেল সামারি, অর্থাৎ আমরা যে মডেলটা ধরলাম সেটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমরা একটু বলবো। যে এখানে শুধু এক্সপেন্ডিচারের উপর ইনকাম আমরা দেখছি, বাট এক্সপেন্ডিচারকে আরো অনেক ভেরিয়েবল কিন্তু এফেক্ট করে, যেমন কনজাম্পশন বা আপনার হাউস হোল্ড সাইজ, হ্যাঁ, এগুলো দ্বারাও কিন্তু এক্সপেন্ডিচার এফেক্টেড হয়। তো আর স্কোয়ার দ্বারা বোঝায় যে এক্সপেন্ডিচার টোটাল ভেরিয়েশনের 98% ব্যাখ্যা করে হচ্ছে ইনকাম, আর বাকি যে 2% ভেরিয়েশন এখানে হয় নাই বা আনএক্সপ্লেইনড, সেটা হচ্ছে আমরা মডেলে আরো যেসব ভেরিয়েবল ইনপুট করি নাই, যেগুলো আপনার এক্সপেন্ডিচারকে ইফেক্ট করতে পারে, যেমন কনজাম্পশন হতে পারে বা আপনার হাউস হোল্ড সাইজ হতে পারে, তাদের ইফেক্ট হচ্ছে বাকি 2%, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাখ্যা, যে আর স্কোয়ারের ব্যাখ্যা হচ্ছে যে ইনকাম এক্সপেন্ডিচারের, ইনকামের টোটাল ভেরিয়েশন এক্সপেন্ডিচারের টোটাল ভেরিয়েশনের কত পার্সেন্টকে ব্যাখ্যা করতে পারে, সেটা হচ্ছে আর স্কোয়ার। অর্থাৎ 98% অফ দ্য টোটাল ভেরিয়েশন অফ expenditure can be explained by the total variation of income, and the remaining 2% variation can be explained by the variables which are not included in the model, ঠিক আছে। এটা হচ্ছে আর স্কোয়ারের ব্যাখ্যা। আর এখানে অ্যানোভা দরকার নেই। এই যে কনস্ট্যান্ট আর ইনকামের যে কোএফিসিয়েন্ট বিটা, দুইটা কোএফিসিয়েন্ট আছে, একটা হচ্ছে আনস্ট্যান্ডার্ডাইজ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে সেই ভেরিয়েবল দুইটাকে স্ট্যান্ডার্ডাইজ করেছে, অর্থাৎ তার মিন থেকে, অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবল থেকে তার মিন বিয়োগ করেছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করেছে এবং তারপর বিটা ক্যালকুলেশন করেছে। এটা হচ্ছে 0.992। এখানে কিন্তু স্ট্যান্ডার্ডাইজ কোএফিসিয়েন্টটা ভালো আসছে, ঠিক আছে। এই যে কনস্ট্যান্ট, এখানে বিটার মান মাইনাস, এটা একটু মনে রাখেন, 3219 আর 924, এই দুইটা একটু মনে রাখেন। মাইনাস 3219 প্লাস 924 এক্স, দেখতে পাচ্ছেন আপনারা এটা? আচ্ছা, এটা আমরা পরে দেখাচ্ছি। এরপর এখন কি দেখা যায় স্ক্রিনে? হ্যালো? গ্রাফ স্যার। আচ্ছা, গ্রাফ। আর এই যে এরপর হচ্ছে রেসিডুয়াল ডিস্ট্রিবিউশন।
অর্থাৎ মডেলে যে এরর থাকে এটা আপনাদের ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে রিগ্রেশন মডেলে যে এরর থাকে, রিগ্রেশন অ্যানালিসিস কি আপনাদের পড়িয়েছি? জি না। আচ্ছা, রিগ্রেশন অ্যানালিসিস পড়ানো হয়নি। আচ্ছা, নেক্সট উইকে পড়াবো, আপনার অ্যাসাইনমেন্ট রেডি করেন। অর্থাৎ রিগ্রেশন মডেলে এরর থাকে, ঠিক আছে? তো ওই এররের যে ডিস্ট্রিবিউশন সেটা আপনার অ্যাসাইনমেন্ট সব জমার জন্য স্যার 1 সপ্তাহ সময় দিন স্যার। জি, এটা তো শিখতে হবে আগে, একটু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় দিন আপনারা স্যার। সময় নেন, সময় নিয়ে আস্তে আস্তে করেন, জি স্যার। ঠিক আছে? হ্যাঁ, এটা হবে নেক্সট উইকে হয়ে যাবে। আচ্ছা, এই রিগ্রেশন রিগ্রেশনের যে বিষয়টা এখানে খেয়াল স্যার করেন। সফটওয়্যার তো পাই নাই স্যার, হ্যাঁ, সফটওয়্যার তো ডাউনলোড হয় না স্যার। সফটওয়্যার আপনারা ডাউনলোড করে নেবেন, সায়েন্সের স্টুডেন্ট একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন না? না, ওই ফ্রেন্ড যারা আছে তাদের কাছ থেকে এটা নিয়ে নেবেন। আচ্ছা, এটা একটু আমি বুঝাই দেই। এখানে খেয়াল করেন যে রিগ্রেশন মডেলে সবসময় এরর থাকবে, ঠিক আছে? তো এই এরর গুলো আপনার মিনিমাম হবে। তো এটা হচ্ছে রিগ্রেশন লাইন। এই যে পয়েন্ট গুলো আছে, এটা এই লাইনের যত কাছাকাছি হবে আপনার এরর তত কম হবে, ঠিক আছে? তো এটা এরর মিনিমাম হলেই আসলে এরর কখনো রিমুভ হবে না। অথবা আপনার এটা যদি মোটামুটি নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো শেপ হয় তাহলে এররটা মিনিমাম, মানে মডেলটা ভালো। তো এই হচ্ছে এররের যে ডিস্ট্রিবিউশন সেটা। এখন আমরা ইয়েটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, খেয়াল করেন এই ব্ল্যাঙ্ক শিটটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই তো এটা হচ্ছে আমার রিগ্রেশন মডেল। এতটুকু কাজ আপনারা করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে রিগ্রেশন মডেল। এক্সপেন্ডিচারের উপর ইনকাম, আপনার ভেরিয়েবল যেটা দেওয়া থাকবে সেটা এইভাবে করবেন আর ব্যাখ্যা করবেন। দেখেন এখানে আর স্কোয়ারের ব্যাখ্যা তো আমি বলেছি। আর এটা কি 924 আসছে না অন্য কোনো ভ্যালু আসছে? 0.924, সরি, তাই তো বলি যে এত আসবে কেন। 0.924, ঠিক আছে? তো এই যে বিটার মান বা বির মান যে 0.924, এটা দ্বারা কি বোঝায়? ইনকামের যদি 1 ইউনিট চেঞ্জ হয়, 1,000 টাকা বা 1 টাকা বা 100 টাকা যদি চেঞ্জ হয় বা বাড়ে, এক্সপেন্ডিচার বাড়বে 0.92 টাকা বা 92.4%। এটা হচ্ছে ব্যাখ্যা। দ্য এক্সপেক্টেড অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন এক্সপেন্ডিচার ইজ 92% ফর এভরি 1 ইউনিট ইনক্রিজ ইন ইনকাম। ইনকামের প্রতি ইউনিট বৃদ্ধির জন্য এক্সপেন্ডিচারের বৃদ্ধি হচ্ছে 0.924। আর আলফা হচ্ছে ইনিশিয়াল কোএফিসিয়েন্ট বা এটাকে ইন্টারসেপ্ট বলা হয়। যখন আপনার এক্সপেন্ডিচারের উপর ইনকামের কোনো ইফেক্ট না থাকে, অর্থাৎ বিটার মান 0 হয়, তখন এর যে ভ্যালু সেটাকে বলা হচ্ছে আলফা, ঠিক আছে? এটা সাধারণত খুব একটা করা হয় না, কোনো না কোনো ইফেক্ট তো থাকে। ইফেক্ট যদি না হয় তাহলে আমরা আহ, এটা অ্যানালাইসিস করবো কেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্টের যে বিষয় সেটা। তো কারো কোনো প্রশ্ন আছে না নাই? আর অ্যাসাইনমেন্ট গুলো আমি একটু বলি যে অ্যাসাইনমেন্ট গুলো সবাই, যেমন একটা প্রথমে অ্যাসাইনমেন্টের টাইটেল পেজ থাকে, যেমন ডেটা অ্যানালাইসিস ইউজিং এসপিএসএস বা অ্যাসাইনমেন্ট অন স্ট্যাটিস্টিক্স, যেটা খুশি আপনারা লিখবেন। তারপরে সাবমিটেড বাই, সাবমিটেড টু, সাবমিটেড বাই আপনার নাম, আইডি, ডিপার্টমেন্ট সব। আর সাবমিটেড টু হচ্ছে কোর্স টিচারের নাম, ডেজিগনেশন, এইগুলা। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট লিখবেন, লেখার পরে আপনারা ওই দ্বিতীয় পেজে হচ্ছে ডাটাটা দিবেন। আপনাকে যে ডাটাটা ধরতে বললাম, এই যে এইভাবে দুইটা ভেরিয়েবল দেওয়া হলো, এই ডাটাগুলো যে আপনারা ইচ্ছা মতো নিবেন, কোন ডাটাটা নিলেন সেটা আমাকে, সেটার একটা কপি আপনাকে দিতে হবে অ্যাসাইনমেন্টের সাথে। ধরেন দ্বিতীয় পেজে, ফ্রন্ট পেজের পরে, তারপরে আপনি অ্যান্সার লেখা শুরু করলেন, আউটপুট গুলা দিয়ে দিন। তো এইভাবে অ্যাসাইনমেন্ট গুলা করবেন। তো ডাটা গুলা প্রত্যেকের ভেরিয়েবল সেম, ধরেন সবাইকে ইনকাম এক্সপেন্ডিচার দিয়ে দিলাম, কিন্তু এক একজনের ভ্যালু হচ্ছে এক এক রকম, যে কারণে আপনার আউটপুট গুলা ভিন্ন আসবে। আর কারো কারো অ্যাসাইনমেন্টের ডাটা যদি সমান হয়, সেম হয়, তাহলে কিন্তু আপনার
দুইটারই অ্যাসাইনমেন্ট বাতিল, জিরো, এটা খেয়াল করবেন। আর অ্যাসাইনমেন্ট গুলো হয়ে যাওয়ার পর আপনাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, ঠিক আছে, যেমন সিভিলের উইকেন্ড উইকডে, তারপরে ট্রিপলির উইকেন্ড উইকডে আছে। তো আপনারা আহ, সবাই অ্যাসাইনমেন্ট গুলা কালেকশন করে একটা খামের মধ্যে আপনারা সুন্দর করে দিয়ে দিবেন আর কি। A4 সাইজের যে খাম আছে ওই খামের মধ্যে আপনারা সুন্দর করে অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয়। আমি আবারও বলি যে যাদের আইডি লাস্ট ডিজিট হচ্ছে ওয়ার্ড মানে বিজোড়, তারা এই সেট অ্যান্সার করবেন, আর যাদের আইডি লাস্ট ডিজিট হচ্ছে ইভেন মানে জোড়, তারা হচ্ছে বি সেট অ্যান্সার করবেন, ঠিক আছে। তো এটা যেন মনে থাকে। তো আমার বলা শেষ, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? স্যার এসএড বিসেট ও প্রশ্ন দিবেন স্যার আপনি? জি, এসএড বিসেট আলাদা করবো কিভাবে, মানে এই জাতীয় কোনো ইনস্ট্রাকশন দিবেন? হ্যাঁ, আমি তো সেট লেখা থাকবে প্রশ্নের উপর, ও আচ্ছা। প্রশ্নের উপর লেখা থাকবে সেট এ সেট বি। আর যিনি স্যার। ক্লাস রেকর্ড করেছেন দয়া করে ভাই আপনি ক্লাস রেকর্ডটা দিয়ে দিন। আচ্ছা, রেকর্ডিং স্টপ স্যার। করে দেন, কোনো কথা নাই। স্যার হ্যাঁ, স্যার কোন একটা এক্সাম্পল হিসেবে দেওয়া যায় স্যার, তাহলে আমাদের সহজ হয় স্যার। একটা জি। পূর্ণ একটা স্যার পরিপূর্ণভাবে স্যার একটা এক্সাম্পল হিসাবে একটা ম্যাথ দেওয়া, একটা স্যার অ্যাসাইনমেন্ট দেওয়া যায় কিনা স্যার? তাহলে আমরা ওটা দেখে করতে পারতাম স্যার। না না, এটা তো ওইটা কোনো সিস্টেম না, তো অ্যাসাইনমেন্ট দিব কেন? আপনাকে শিখাবো, ক্লাস নিতে নেওয়া হবে, ক্লাস অনুযায়ী আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম আপনার রেকর্ড থাকবে, আপনার ক্লাস করলেন এইভাবে অ্যাসাইনমেন্ট করবেন, ওই এর ইয়ে তো আমার কাছে নাই। জি স্যার। ঠিক আছে স্যার, তাহলে একটু অফলাইনে গাইড করেন স্যার। একটু ভালো হতো স্যার, ওটা দেখে দেখে আমরা একটা বুঝতে পারবো।